বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শালা বাসায় এসেছে। আমি শ্বশুর শাশুড়িকে যখন সালাম করতে যাব তখন তারা পা সরিয়ে নিল। আমি শ্বশুরকে বললাম, বাবা ভালো আছেন? উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে চেহারাটা কটমট করছে, কিছু বললেন না। আমি শাশুড়িকে বললাম, মা আপনি ভালো আছেন? উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন, তুমি আমায় মা ডেকো না, আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে। তোমার মতো কুলাঙ্গারকে কেন আমার মেয়ে দিলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বুঝতে পারছিলাম না উনাদের কি এমন হলো যে আমার জন্য উনাদের চোখে এত ঘৃণা ভর করেছে। আমি আমার শালাকে বললাম, সাকিব কি হয়েছে? সাকিবও কিছু বলল না, শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ। বাধ্য হয়ে নিজের রুমে ঢুকলাম। রুমের ভেতরে ঢুকে দেখি দুটো বড় বড় লাগেজ। আমার খাটের এক কোণে আমার স্ত্রী শ্রাবণী চুপ করে বসে আছে। শ্রাবণীর চেহারা দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে, আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমা হয়েছে। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে? তাছাড়া তোমরা সবাই এমন করছো কেন? শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, তোমার একটা সত্যি কথাতে হয় এই সংসার টিকবে, নয়তো ভেঙে যাবে। আমি শ্রাবণীর কথা শুনে অবাক হয়ে বললাম, মানে কি? সকালবেলাও সব ঠিক ছিল। শ্রাবণী আমাকে টেনে বারান্দার সবার সামনে এনে বলল, তুমি সবার সামনে সত্যিটা বলবে, তুমি কি আজ পতিতালয়ে গিয়েছিলে? কথাটা শুনে আমার বুকের ধুকধুকানি বেড়ে গেল। আমি শ্রাবণীর হাতটা ধরতে চাইলাম, কিন্তু শ্রাবণী আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি শ্রাবণীকে বললাম, তুমি ভেতরে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। শ্রাবণী চিৎকার করে বলল, আমি কিছুই শুনতে চাই না, তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও। আমি মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। মুহূর্তের মধ্যে সবাই অবাক হয়ে গেল। আমার কথা শুনে শ্রাবণী রুম থেকে লাগেজগুলো নিয়ে আসলো, আর শাশুড়ি বলতে লাগলো, ছি 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 ছি, শেষে কিনা এক লম্পটের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলাম। আমার ছেলে ঠিকই বলেছে, পতিতালয়ের ভেতরে একটা চায়ের দোকানের সামনে এই লম্পটকে সব সময় দেখা যেত। আমি শ্রাবণীর হাতটা ধরে বললাম, তুমি অন্তত আমার সব কথা শুনে যাও। শ্রাবণী আমাকে ধাক্কা দিয়ে বলল, যে মানুষ বউ থাকার পরেও বেশ্যাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। এই কথা বলে শাশুড়ি সহ সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। আজ 3 দিন ধরে শ্রাবণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওর বাসার ভেতরে ঢুকতে পারছি না। দারোয়ানকে সোজা বলে দিয়েছে আমি যদি ভেতরে ঢুকি তাহলে তার চাকরি চলে যাবে। দারোয়ানের সাথে অনেকক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখলাম শ্রাবণী ডিভোর্স লেটার পাঠিয়েছে, আর সাথে একটা ছোট চিরকুট, আর তাতে লেখা, যদি মনে বিন্দু পরিমাণে লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও, কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব। ডিভোর্স লেটার হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এই মুহূর্তে আমি আর শ্রাবণী পাশাপাশি বসে আছি। আমি উকিলকে বলেছিলাম ওর সাথে দেখা না করে আমি সাইন করব না, তাই ও আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। শাশুড়ি এসে বলল, আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও, কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না। আমি শ্রাবণীকে বললাম, তোমায় 5 মিনিটের একটা ঘটনা বলবো, তারপর সাইন করে চলে যাব, তোমার পেছনে ফিরেও তাকিয়ে দেখবো না। শ্রাবণী চুপ করে রইল। তারপর আমি বলতে শুরু করলাম, আমি এতিম ছিলাম, মানুষের সাহায্য সহযোগিতায় আমি এইচএসসি পাশ করি, কিন্তু সমস্যাটা হলো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন ভর্তির জন্য এতগুলো টাকা দিতে কেউ রাজি হচ্ছিল না। আমি ঢাকায় আসলাম, টাকার জন্য এদিক ওদিক পাগলের মতো ছুটোছুটি করলাম, কিন্তু একটা টাকাও মিলল না। তাই মনের কষ্টে শেষে বাধ্য হয়ে সুসাইড করতে গেলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন লাফ দেওয়ার চেষ্টা করব, ঠিক তখনই একটা হাসির শব্দ পেলাম। পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, মুখে সস্তা মেকআপ, আর গায়ে কড়া পারফিউমের গন্ধ। আমাকে দেখে হাসতে হাসতে বলল, লাভ দিয়ে লাভ কি, কারণ তুই মরবি না। আমি অবাক হয়ে বললাম, না মরার কি আছে? মেয়েটা আবারও হাসতে হাসতে বলল, তোকে দেখে গ্রামের ছেলে মনে হচ্ছে, আর গ্রামের ছেলেরা সবাই সাঁতার জানে, তুই এখান থেকে লাভ দিবি, তারপর যখন দম বন্ধ হয়ে আসবে তখন বাঁচার জন্য ঠিকই সাঁতরে পারে উঠবি। আমি মেয়েটার কথা শুনে চিন্তা করলাম, ঠিকই তো, আমি তো সাঁতার জানি, বোকার মতো কেন জলে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলাম। মেয়েটা এবার আমার সামনে এসে দাঁড়ালো, তারপর জলের দিকে তাকিয়ে বলল, আমিও মরার জন্য এখান থেকে 2বার লাফ দিয়েছিলাম, কিন্তু সাঁতার জানতাম বলে 2বারই ব্যর্থ হয়েছি। তা তোর মরে যাবার কারণ কি? আমি নিচে নেমে হাঁটতে হাঁটতে আমার সবকিছু মেয়েটাকে খুলে বললাম। মেয়েটা আমার সব কথা শুনে হাসতে হাসতে বলল, তুই শেষে কিনা টাকার জন্য মরতে গিয়েছিলি? আমি মাথাটা নিচু করে বললাম, তুমি কেন মরতে গিয়েছিলে? মেয়েটা বলল, প্রথমবার মরতে গিয়েছিলাম যখন নিজের সৎ বাবা আমায় ধর্ষণ করে, আর সেটা মাকে বলার পরেও যখন মা বলে যা হবার হয়ে গেছে, কাউকে কিছু বলার দরকার নেই, আমার চেয়ে তো তুমি বড় বিপদে। আর দ্বিতীয়বার মরতে গিয়েছিলাম যেদিন মা আমায় সাজিয়ে গুছিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার 16 বছরের মেয়েটাকে দুজন মাঝবয়সী লোকের ঘরে টাকার বিনিময়ে রেখে চলে আসে। মেয়েটা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর মরতে ইচ্ছে করে না, এই দুনিয়ার রং দেখতে খুব ভালো লাগে, মুখোশের আড়ালে মানুষের আসল চেহারাটা দেখতে আজকাল খুবই মজা পায়। সারা রাত আমার সাথে কাটানোর পর পরের দিন স্ত্রীকে 1000টা মিথ্যে বলার কিছু পুরুষের চেহারা দেখে খুব আনন্দ পায়। তুই এই বয়সে মরিস না, তাহলে দুনিয়ার অনেক রং আর আনন্দ থেকে বঞ্চিত হবি। মেয়েটি আমার হাতে টাকা দিয়ে বলল, ভাইরে, প্রতিদিন একটু একটু করে মরে যাবার
পরেও যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে তুই কেন পারবি না? সেদিনে সে মেয়েটি আমার ভর্তি সমস্ত টাকা দেয়, এমনকি যখন আমার যা প্রয়োজন ছিল মেয়েটি আমায় সব দিত। মেয়েটির সাথে আমার যৌন চাহিদার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল ভাই বোনের। খুব চেষ্টা করেছি বোনকে অন্ধকার জগৎ থেকে বের করতে, কিন্তু পারিনি। তোমাদের মতো কিছু ভদ্রলোকের ভিড়ে অন্ধকার জগতের মেয়েদের নাকি আলো সহ্য হয় না, তাই মাঝে মাঝে নিজে আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতে মিশে যায় আমায় আলোর পথ দেখানো সেই মানুষটিকে দেখতে। তারপর আর কোনো কথা বললাম না, পেপারে সাইন করে সোজা চলে আসি। পেছনে ফিরে তাকিয়ে দেখার কোনো ইচ্ছে নেই শ্রাবণী কি করছে। শুধু পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়িকে বললাম, আমি না হই নোংরা ছেলে তাই পতিতালয়ে যায়, কিন্তু আপনার ছেলে তো ভদ্র বাবা মায়ের সন্তান, সে কিভাবে জানে আমি যে নিষিদ্ধ পল্লীর ভেতরে চায়ের দোকানে বসে থাকি? সে কি নিষিদ্ধ পল্লীতে চা খেতে যায় নাকি? থাক, বাকিটা বুঝে নেবেন। এই কথা বলে আমি চলে আসলাম। মা মেয়ে অনুশোচনায় ভুগতে লাগলো। সম্মানিত দর্শক, কোনো মানুষকে প্রমাণ ছাড়া হুট করে দোষ দেওয়া ভালো নয়, কারণ চোখের দেখা অনেক সময় ভুল হতে পারে। শ্রাবণী কি পারবে তার স্বামীকে ফিরিয়ে আনতে? দেখতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।